শুভেচ্ছা। শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। রাজধানীর ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্র শিবির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। হলের সিট দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় তারা। বিকেলে আলিয়া মাদ্রাসা এলাকার ন্যাশনাল মেডিকেলের সামনে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ উপস্থিত থাকলেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দুপুরে ঢাকা কলেজে দুপুর 12:30টার দিকে ছাত্রদল ও ছাত্র শিবিরের সাথেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে 1:30টার দিকে ক্যাম্পাসে মিছিল বের করেন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাদের লাঠিসোঁটা হাতে ঢাকা কলেজের বিভিন্ন স্থানে অবস্থান করতে দেখা যায়। এ সময় কলেজ ছাত্র শিবিরের এক সদস্যকে মারধর করে আটক রাখার অভিযোগ ওঠে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল। আলোচনা সভা, সেখানে আমরা ব্যানার টানাচ্ছি মাত্র আমাদের এ সময় গিয়ে ছাত্রদলের সন্ত্রাসীরা হামলা করে আমাদের ভাইয়ের মাথা ফাটাই দিছে। আমরা শুধু ব্যানার টানাচ্ছি মাত্র, এই অবস্থায় আমাদের। এদিকে দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সংবলিত প্ল্যাকার্ড নিয়ে শিবিরের নেতাকর্মীরা একটি অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা করলে ছাত্রদলের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় কলেজ শাখা ছাত্র শিবির সভাপতি ও ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সহ কয়েকজন আহত হয়। এরপর ক্যাম্পাস থেকে শিবিরের কর্মীদের বের করে দেওয়ার অভিযোগ করা হয়েছে। পরে ছাত্রদল ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনার পর থেকে ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে রয়েছে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। সংঘর্ষের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ছাত্রদল ও শিবির বিকেলে একই স্থানে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদ আবু সাইদ চত্বরে 144 ধারা জারির আবেদন করা হয়। তবে এরপর ছাত্রদল ও শিবির আলাদা স্থানে কর্মসূচি পালনের ঘোষণা দেয়। সোমবার বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক চত্বরে জুলাই প্রদর্শনীর আয়োজন করে শিবির। সেখানে সালাউদ্দিন কাদের চৌধুরী, গোলাম আজম, মতিউর রহমান নিজামী, কাশেম আলী জুডিশিয়াল কিলিংয়ের শিকার লেখা ও ছবি সংবলিত ব্যানার রাখা হয়। ছাত্রদল নেতারা ব্যানারটি সরিয়ে নিতে বলে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাধে সংঘর্ষ। এতে আহত হন অন্তত 20 জন। ছাত্রদল এবং ছাত্র শিবির দুই দলে আমাদের সাথে বসে প্রশাসনের সাথে তারা সমঝোতা করেছেন এবং আগামীতে যাতে এই ধরনের কোনো ঘটনা ঘটে আমরা একটা 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। কেন এই ঘটনাটা ঘটলো, কেন এটা এই তদন্ত এবং ফুটেজ দেখে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আমরা তাদেরকে শনাক্ত করতে চাই। সরকার গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও উল্টো পথে হাঁটছে, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই জাগরণ ডকুফিল্ম প্রতিযোগিতা 2026-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, সঠিক পথে না এলে অতীতের ফ্যাসিস্টদের মতো পরিণতি সরকারকেও বহন করতে হবে। এদিকে সকালে অপর এক অনুষ্ঠানে জামায়াত আমির হুঁশিয়ারি দেন, যে বা যারা জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে জনগণকে সাথে নিয়ে তাদের জীবনকে তছনছ করে দেওয়া হবে। প্রতিবেদনটি আমরা দেখব, তবে তার আগে রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে গণতন্ত্র আদায়ে 17 বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ শীর্ষক আলোচনা সভায় এই মুহূর্তে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সেখানে চলে যাচ্ছি সরাসরি। শহীদ হয়েছেন এবং পরবর্তীতে শেষে জুলাই আন্দোলনে যে মানুষগুলোকে আমরা হারিয়েছি, যারা শহীদ হয়েছেন বিভিন্নভাবে বিভিন্ন সময়, বিগত 17 বছরই হোক, দেশ স্বাধীনের পরে বিভিন্ন সময় গণতান্ত্রিক আন্দোলনে যে সকল রাজনৈতিক কর্মীবৃন্দ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রত্যেকের লক্ষ্য বা উদ্দেশ্য একটিই ছিল। কি সেই লক্ষ্য বা উদ্দেশ্য? এক, এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা, অর্থাৎ মানুষ রাজনৈতিক অধিকার বলতে খুব সংক্ষেপে যদি আমরা বুঝে থাকি, তার কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার এবং বহির্বিশ্বে, বাংলাদেশ সহ বহির্বিশ্বে যেটি প্রতিষ্ঠিত, যে তার মতামত প্রকাশ করার অধিকার, অর্থাৎ গণতান্ত্রিক বিশ্বে মতামত প্রকাশের
ধরন হচ্ছে ভোটের মাধ্যমে সেটি প্রকাশ করা। এই অধিকারটিকে প্রয়োগ যাতে তারা করতে পারে সেটি প্রতিষ্ঠিত করা। দুর্ভাগ্যজনকভাবে দেশ স্বাধীনের পরে বিভিন্ন সময় থেকে থেকে জনগণের এই অধিকারটি বাধাগ্রস্ত হয়েছিল এবং এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সাথে সাথে আরেকটি অধিকার, সেটি হচ্ছে জনগণের অর্থনৈতিক অধিকার, অর্থাৎ জনগণের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের নিজ নিজ যোগ্যতা অনুযায়ী তার কর্মসংস্থান, তার নিরাপত্তা, তার যোগ্যতা অনুযায়ী সেটি তার বিভিন্ন কর্মসংস্থান হোক বা ব্যবসা বাণিজ্য, অর্থাৎ সেই অধিকার যাতে সে পূর্ণভাবে ভোগ করতে পারে। খুব সংক্ষেপে যাতে যদি মনে করি আমরা, এটি হচ্ছে মানুষের মৌলিক বিষয়গুলির অন্যতম, বা যা তাদের চাওয়া ছিল, লক্ষ্য ছিল এই অধিকারগুলোকে অর্জন করার। মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার বিভিন্ন পর্যায়ে সহকর্মীবৃন্দ, জুলাই আন্দোলন আমরা দেখেছি বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। এখন বিশেষ করে বিগত 17 বছর এই দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীবৃন্দ, সাথে গণতন্ত্রে বিশ্বাসী আরো অনেকগুলো রাজনৈতিক দল, যাদের অনেক নেতৃবৃন্দ আজকে আমাদের এই মঞ্চে বসে আছেন, আমরা বিগত 17 বছর মাঠে ছিলাম। আমাদের নেতাকর্মীরা, বিএনপি হোক, তার প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠন হোক, প্রত্যেকটি নেতাকর্মী মাঠ ছেড়ে আমরা কখনো চলে যাইনি। আমাদের সবচেয়ে বড় যেটি বিষয়, আমরা কখনোই জনগণকে একা ফেলে মাঠ ছেড়ে চলে যাইনি। এবং বিএনপি সহ এখানে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ মাঠে ছিলেন বলেই বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে যে যে স্বৈরাচার ছিল সে প্রকৃত একটি ফ্যাসিবাদী স্বৈরাচার ছিল। দর্শক, জুলাই জাগরণ নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি সেখানে ছিলাম। রাজধানীর আলিয়া মাদ্রাসায় ছাত্রদল শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মশিউর অনিক। আমরা তার কাছে যাচ্ছি। অনিক, কি নিয়ে সংঘর্ষের সূত্রপাত হলো সেটি একটু জানতে চাই, এবং সেখানকার এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন? আর সম্ভবত কিছুক্ষণ আগে কথা বলছিলেন কেউ ছাত্র দলের, তারা কি বললেন? লোপা, আমি আসলে পরিস্থিতিটা বোঝানোর চেষ্টা করতে চাই। কিছুক্ষণ আগে আমরা যখন এখানে উপস্থিত হয়েছি, আমরাও কিন্তু হাতাহাতির শিকার হয়েছি, কারণ দুই পক্ষের এই সংঘর্ষে দুজন, আসলে বলা যায় দুটো দলই কিন্তু দুটো দিকে ভিড়ে গেছে, এবং ভিড়ে যাওয়ার কারণে কে কোন দলের সেইটা যেমন বোঝা যাচ্ছে না, তার পাশাপাশি কে কাকে আক্রমণ করছে, অর্থাৎ গুপ্ত যে আক্রমণগুলো সেগুলো কিভাবে হচ্ছে সে ব্যাপারেও কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না। আমরা একটু দেখাতে চাই যে কিছুক্ষণ আগে এই মাদ্রাসার যে গেট, সেই গেট কিন্তু ভেঙে ফেলা হয়েছে, যে ভাঙচুর করা হয়েছে। মাদ্রাসা সংশ্লিষ্ট অভিযোগ করেছেন যারা কিছুক্ষণ আগে কথা বলছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা, তারা বলছেন যে দুপুর 1টার দিকে তাদের কাছে তথ্য আসে যে এখানে কিছু সংখ্যক ছাত্র শিবিরের যারা নেতাকর্মীরা আছেন তারা এখানে অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নিয়েছেন, এবং এই তথ্য আসার পরেই তারা সেখানে আসেন, এবং আসার পরে এক পর্যায়ে তাদের সঙ্গে কিন্তু হাতাহাতির ঘটনা ঘটে। তাদের দাবি করা মতে যে এখানে ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে নানা ধরনের যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা সেগুলো কিন্তু তৈরি করেন শিবিরের যারা নেতাকর্মীরা আছেন তারাই। আবার যখন আমরা শিবিরের সঙ্গে কথা বলি, তারা বলেন যে আসলে কোনো ধরনের কারণ ছাড়া উটকো ঘটনাকে কেন্দ্র করেই আসলে তারা এখানে এসে জড়ো হন, এবং তাদের যে প্রভাব, দলীয় যে প্রভাব, সেই প্রভাবটা আসলে বিস্তার করার চেষ্টা করছিলেন। তো এই পরিপ্রেক্ষিতে ছাত্রদলের নেতাকর্মীরা কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন। তারা বলেছেন তাদের ছাত্রদলের সভাপতি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু
যারা ছাত্রদলের নেতাকর্মীরা আছেন তারা এখানে আহত হয়েছেন, কারো হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে। আমরাও দেখেছি শিবিরের কিছু সিনিয়র নেতাকর্মী, তাদেরও কিন্তু রক্তাক্ত অবস্থায় এখান থেকে যেতে হয়েছে। অর্থাৎ দুই পক্ষেরই যে সংঘর্ষ, সেই সংঘর্ষে দুই পক্ষেরই ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু ব্যাপক। আমরা যতটুকু দেখেছি, বিশেষ করে আহত হওয়ার পরিমাণ, অর্থাৎ আহত হওয়ার সংখ্যাও কিন্তু নেহাত কম নয়। একটু দেখাতে চাই এই প্রেক্ষাপটে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এক প্লাটুন যেই পুলিশ, সেটা কিন্তু প্লাটুন পুলিশ এসেছে। আমরা দুই প্লাটুন দেখতে পাচ্ছি পুলিশ, কিন্তু কিছুক্ষণ আগ পর্যন্ত এখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা তেমনটা চোখে পড়েনি। এর কারণ বলছিলাম যে আমরা যখন বক্সিবাজারে এসেছি এবং এখানে অবস্থান নিয়েছিলাম, তখন দুই পক্ষের সংঘর্ষের মাঝামাঝি পুলিশ সদস্যরা থাকলেও তাদের মধ্যস্থতাকারী হিসেবে কিন্তু তেমন খুব একটা তৎপরতা দেখা যায়নি। এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু ছাত্রদলের যারা নেতাকর্মীরা আছেন তারা বলছিলেন যে তারা এই থানার যিনি ওসি আছেন তার পদত্যাগ সহ নানা ধরনের দাবি কিন্তু তারা রেখেছেন, যে সেই দাবিগুলো যদি না মানা হয় তাহলে ধরে নেওয়া হবে যে আসলে রাষ্ট্র ব্যবস্থাতে সঠিক যে বিচার, সে বিচার কিন্তু তারা পাবেন না। এছাড়াও যারা শিবির কর্মীরা আছেন তারা যেটা বলছিলেন, দুপুর 1টার সময় তারা যখন এখানে উপস্থিত হতে দেখেছেন ছাত্রদলের নেতাকর্মীদের, তারা খুবই স্বাভাবিকভাবে তাদের সঙ্গে কথা বলার জন্য এগিয়ে গিয়েছিলেন, কিন্তু এক পর্যায়ে তাদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের কারণে তারা পাল্টা প্রত্যুত্তর দিতে বাধ্য হন এবং তখনই কিন্তু হাতাহাতির ঘটনা ঘটে। ইটপাটকেল নিক্ষেপ থেকে শুরু করে তাদের উপরে যে অভিযোগ ককটেল বিস্ফোরণের, সেটিও কিন্তু তারা অস্বীকার করেন। তারা বলেন যে নাশকতা হবে এমন কোনো কর্ম তারা সাধিত করেনি। বিশেষ করে তারা ভেতরের দিকে অবস্থান নিয়েছে যাতে করে তাদের সঙ্গে মুখোমুখি যে সংঘর্ষটি সেটা যাতে এড়িয়ে চলা সম্ভব হয়। কিন্তু ছাত্রদলের দাবি বারবার করি যে তারা বিভিন্নভাবে ভিড়ে গিয়ে, মানুষের ভিড়ে বিভিন্নভাবে তারা কিন্তু গুপ্ত হামলা করেছে এবং অনেক নেতাকর্মীদেরকে আহত করেছে। দুই পক্ষেরই আসলে পাল্টা যুক্তি তর্ক কিন্তু জানতে পারা যাচ্ছে। আগামীকালকে 5ই আগস্ট এবং 5ই আগস্টকে কেন্দ্র করে কিন্তু নানা জায়গায় নানাভাবে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে আগে থেকেই, এবং সেই নিরাপত্তা জোরদারের কর্মসূচি হিসেবে কিন্তু বিশেষ পুলিশ সদস্যদেরকে রাস্তায় আনা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন চেকপোস্টের বিভিন্ন জায়গাতে নিরাপত্তা সংশ্লিষ্ট দায়িত্বগুলোকে বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও এমন একটা ঘটনা কিভাবে ঢাকার এমন একটা প্রাণকেন্দ্রে, বিশেষ করে যদি বলি যে আলিয়া মাদ্রাসা, সেই বলা যায় যে ঢাকার ঐতিহ্যবাহী মাদ্রাসাগুলোর অন্যতম একটি, সেই আলিয়া মাদ্রাসায় আসলে কিভাবে তার আশেপাশে সংলগ্ন জায়গাতে এমন একটা ঘটনা ঘটে, সেটি কিন্তু রয়ে গেছে। এলাকাবাসী যারা আছেন তাদের একটা প্রশ্ন, তাদের মনে একটা প্রশ্ন যে একটা ছোট ঘটনাকে কেন্দ্র করে যদি ছোট থেকে সেই ব্যবস্থাটা নেওয়া সম্ভব না হয় লোপা, তাহলে কিন্তু যে সমস্ত বড় ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে সেটিও কিন্তু রয়ে গেছে আসলে এলাকাবাসীর মুখে প্রশ্ন। তারা কিন্তু আতঙ্কিত লোপা, এই ঘটনা কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি, পুলিশ অবস্থান নিচ্ছে, খুব দ্রুতই বোধহয় নিয়ন্ত্রণে নেবে এমনটাই আশা করছেন এলাকার সদস্যরা। অনেক আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, কিছুক্ষণ আগেই আপনাদের জানাচ্ছিলাম সরকার গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও উল্টো পথে হাঁটছে, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই জাগরণ ডকুফিল্ম প্রতিযোগিতা 2026-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, সঠিক পথে না এলে অতীতের ফ্যাসিস্টদের মতো পরিণতি সরকারকে বহন করতে হবে। এদিকে সকালে অপর এক অনুষ্ঠানে জামাত আমির হুঁশিয়ারি দেন, যে বা যারা জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে, জনগণকে সাথে নিয়ে তাদের জীবনকে তছনছ করে দেওয়া হবে। অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত জুলাই জাগরণ ডকুফিল্ম প্রতিযোগিতা 2026-এর পুরস্কার বিতরণী। প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং 30,000 টাকা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল জুলাই বিপ্লবের চেতনা প্রজন্ম থেকে প্রজন্ম ধারণের তাগিদ দেন। কোন রাজনৈতিক দল দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে নিতে চাইলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন। যদি কোনো রাজনৈতিক দল, কোনো শক্তি, কোনো পরাশক্তি, কোনো কালচারাল ফ্যাসিস্টরা দেশকে আবার ফ্যাসিবাদের দিকে নিয়ে যেতে চায়, ছাত্র জনতার আরেকটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই চেষ্টাকে প্রতিহত করতে হবে। অনুষ্ঠানে জামায়াত আমির বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও উল্টো পথে হাঁটছে, তাই সঠিক পথে না এলে এই সরকারকেও অতীতের ফ্যাসিস্টদের মতো পরিণতি বরণ করতে হবে। যদি খুনি এবং জুলুমবাজদের বিচার না হয়, তাহলে এই জাতির মধ্যে আরো বেশি বেশি করে খুনি তৈরি হবে। এক ফ্যাসিবাদ বিদায় নেবে, আরেক ফ্যাসিবাদ তার জায়গা দখল করবে। আমরা ওই রূপান্তরটা চাইনি এবং এর জন্য অনিবার্য হয়ে উঠেছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই সনদ হুবহু বাস্তবায়ন। সরকারি দল এখনো চাচ্ছে না,
তারা বলে আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। কিন্তু সব উল্টা পথে হাঁটতেছে। সঠিক পথে না আসলে অতীতের ফ্যাসিস্টদের যে পরিণতি হয়েছে সেই পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। এদিকে সকালে আজাদি সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব ২০২৪ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, এখন অনেকেই নিজেদেরকে জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড দাবি করছে, অথচ আন্দোলনের কঠিন দিনগুলোতে কেউ আন্দোলনকারীদের পাশে দাঁড়ায়নি। সে সময় দলমতের ঊর্ধ্বে উঠে আন্দোলনকারীদের পাশে ছিল জামায়াত। আপাতত আমরা ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পাচ্ছি। আমি আপাতত শব্দটি এই কারণেই বললাম, ফ্যাসিবাদ স্বাধীনতা পরবর্তী ৫৪ বৎসরে ধীরে ধীরে জেঁকে বসেছে। এর জড়, এর মূল অনেক গভীরে। একটা প্রচণ্ড ঘূর্ণিঝড়ে বড় বড় বট গাছগুলো পড়ে গিয়েছে, কিন্তু ছোট ছোট গাছের কিছু অস্তিত্ব এখনো রয়ে গেছে। তার বহিঃপ্রকাশ এখন আমরা দেখতে পাচ্ছি। ফ্যাসিবাদের শেকড় অনেক গভীরে মন্তব্য করে জামায়াত আমির বলেন, যে কোনো মূল্যে তাদের মূলোৎপাটন করা হবে। ৭১-এর মতো ২৪ যেন হারিয়ে না যায়, এই জন্য এই উদ্যোগ। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদের বাইরে গিয়ে দলীয় মতাদর্শ চাপিয়ে দেয়া হবে না। সনদকে ধারণ করে নির্বাচনী ইশতেহারের আলোকে সংবিধান সংশোধনের সুপারিশ করা হবে। সংসদ ভবনে সংবিধান সংশোধনের বিশেষ কমিটির বৈঠক শেষে একথা জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিরোধী দল নাম না দিলেও তাদের গঠনমূলক পরামর্শ ও মতামতকে সবসময় গুরুত্ব দেওয়া হবে জানিয়েছেন কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংবিধান সংস্কারের আলোচনা শুরু হয় অন্তর্বর্তী সরকারের সময়। ৬টি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ২ দফায় ৯ মাসের আলোচনা শেষে তৈরি হয় জুলাই জাতীয় সনদ। এই সনদ বাস্তবায়নে আদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। দলগুলোর ভিন্ন মতের উল্লেখ না করে ঐকমত্য কমিশনের মূল প্রস্তাবগুলোর ওপর হয় গণভোট। সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংস্কারের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলা হয়, কিন্তু সংবিধানে না থাকায় সংস্কার পরিষদের শপথ নেয়নি সরকারি দল বিএনপি। কোনো পরিকল্পনা আপাতত নাই। সংবিধান সংশোধনে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয় এ বছরের ১৩ জুলাই। বিরোধী দল কমিটিতে নাম না দিয়ে ওয়াক আউট করে। সংস্কার প্রস্তাব বাস্তবায়ন ইস্যুতে উত্তপ্ত সংসদ রাজপথ। বিরোধী দল ছাড়াই ১২ সদস্যের সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির প্রথম বৈঠক হয় মঙ্গলবার। বৈঠকের আগে কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ জানান, প্রস্তাবনা থেকে তফসিল, পুরো সংবিধান এবং জুলাই সনদ পর্যালোচনা করা হবে। নাম যদি নাও দেয়, আমরা সকল বিরোধী দলীয় যারা দল আছেন, সদস্য আছেন, তাদের সকলের পরামর্শ আমরা গ্রহণ করব। তারা যদি মিটিংয়ে এসে দেয় ভালো, মিটিংয়ের বাইরে দিলেও আমরা সেটা গ্রহণ করব, লিখিতভাবে যদি দেয়। তো এইভাবে আমরা একটা গ্রহণযোগ্য সংশোধনী আনতে চাই এবং জনপ্রত্যাশা সব কিছু আমরা ধারণ করতে চাই। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয় বিশেষ কমিটি। কর্মপরিকল্পনা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, বিশেষজ্ঞ আইনজীবী, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিনিধি সহ বিভিন্ন পেশাজীবীদের সাথে আলোচনা করা হবে। কিন্তু বিরোধী দল আলোচনায় অংশ না নিলে সেক্ষেত্রে কি হবে তারও ব্যাখ্যা দেন মন্ত্রী। ৮৪টা অনুচ্ছেদকে সামনে রেখে, ৬টা ধারাকে সামনে রেখে ৩৩টা রাজনৈতিক দল যেটা স্বাক্ষর করেছেন, যদি কেউ না আসতে পারেন আমরা ধরে নেব যে ওই আলোকে আমরা যাচ্ছি কিনা। তারা বাইরের থেকে এইটাকে পর্যবেক্ষণ করে তাদের যদি সেখানে বলা হয়, মনে করেন যে আমরা জুলাই সনদের ব্যত্যয় ঘটিয়েছি, অবশ্যই তারা তাদের সেটার সমালোচনা করার অধিকার রাখেন এবং যৌক্তিক যে কোনো সমালোচনায় আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করব। আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ ধারণ করে নির্বাচনী ইশতেহারের আলোকে সংশোধনের সুপারিশ করা হবে। জুলাই সনদকে সামনে রেখে, জুলাই সনদকে বৃত্তায়ন করে, জুলাই সনদকে ধারণ করে, জুলাই চেতনাকে ধারণ করে আমার সংবিধান সংশোধনের পথে আমি এগিয়ে যাব। জুলাই সনদকে বাইপাস করে আমি আমার রাজনৈতিক মতাদর্শ বা অন্য কিছু চাপিয়ে দেবো, সেটা আমরা করব না। গণতন্ত্র সমুন্নত রাখা ও জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করবে বিশেষ কমিটি, প্রত্যয় আইনমন্ত্রীর। অনুচ্ছেদকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব। দক্ষ শ্রমশক্তি নেয়ার ব্যাপারেও ইচ্ছের কথা জানিয়েছে দেশটি। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সফররত সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরেজি। ওই বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, বাংলাদেশে নির্বাচিত সরকারের প্রতি আস্থা আছে সৌদি আরবের। চলতি বছরই দেশটিতে দুদেশের যৌথ বৈঠক হবে।
দিনের ব্যস্ত সূচির মধ্যে সফররত সৌদি উপরাষ্ট্রমন্ত্রী আজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন। সকাল 11টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পৌঁছান সফররত সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরেজির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সাথে। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার, নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য, জনশক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও দুপক্ষের মধ্যে মতবিনিময় হয়। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী। আলোচনা করেন দ্বিপাক্ষিক নানা বিষয়ে। বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রতি আস্থার কথা জানিয়েছে সৌদি আরব। ফিশারিজ, আইটি, নবায়নযোগ্য জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে দেশটি। সে লক্ষ্যে শিগগিরই হবে যৌথ বৈঠক। ফিশারিজ, ফুড, এআই, টেকনোলজি, রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, বিভিন্ন সেক্টরে ওনারা সৌদি আরবের সরকার এখানে বিনিয়োগ করতে তারা অত্যন্ত আগ্রহী। তারা মনে করে এখন বাংলাদেশে একটি স্থিতিশীল, স্টেবল অবস্থা রয়েছে, বিনিয়োগ বান্ধব সরকার রয়েছে। এই বছরই একটি জয়েন্ট একটা মিটিং হবে, জয়েন্ট কনসালটেশন অন বিজনেস, যেটা সৌদি আরবে হবে। শ্যামা ওবায়েদ জানান, বাংলাদেশ থেকে দক্ষ শ্রমশক্তি নিতে চায় সৌদি আরব। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সেই আগ্রহ প্রকাশ করেছে দেশটি। আরও স্কিলড লেবার নেওয়ার কথা তারা ইচ্ছা প্রকাশ করেছে। আরও বাংলাদেশ আমাদের ভাইরা যেন ওখানে গিয়ে কাজ করতে পারে, সেই কথাটা আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ওনারা আমন্ত্রণ জানিয়েছেন, আমরা ওনাদের ক্রাউন প্রিন্সকে আমন্ত্রণ জানিয়েছি। ইনশাল্লাহ সামনে সফর হবে। এদিকে দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি ওয়েব কেলার। বৈঠকে মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা ও অবদান নিয়ে আলোচনা হয়। এছাড়া জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট নিয়ে দুই দেশের পারস্পরিক বোঝাপড়া ও অগ্রগতি নিয়েও আলোচনা হয় এই বৈঠকে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়েছে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ। এর ফলে দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭% পণ্য সেবা অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। অন্যদিকে বাংলাদেশের বাজারে দক্ষিণ কোরিয়ার ৮৭% পণ্য পাবে বিশেষ শুল্ক সুবিধা। বাণিজ্য মন্ত্রণালয়ে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এই চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে তৈরি পোশাক, চামড়া ও পাটজাত পণ্য রফতানিতে বড় সুবিধা পাওয়া যাবে। বিনিময়ে দক্ষিণ কোরিয়ার নির্দিষ্ট কিছু কৃষি পণ্য এবং প্লাস্টিক পণ্য বাংলাদেশের বাজারে বিশেষ সুবিধা পাবে। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আশা প্রকাশ করেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে $১ ট্রিলিয়ন অর্থনীতিতে নিয়ে যাওয়ার যে লক্ষ্য, তা অর্জনে দক্ষিণ কোরিয়া একটি ঘনিষ্ঠ অংশীদার হিসেবে কাজ করবে। এই চুক্তি বিপুল বিনিয়োগ আকর্ষণ করবে। এ সময় দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রী ইয়ো হান কু জানান, এই চুক্তি দুই দেশের সরবরাহ ব্যবস্থা এবং ডিজিটাল রূপান্তরে বড় ভূমিকা রাখবে। কোরিয়ান কোম্পানিগুলোর জন্য বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে। কোরিয়া বর্তমান পৃথিবীতে ২ ট্রিলিয়নের একটা ইকোনমি। এরকম একটা বড় শিল্পোন্নত দেশে আমাদের রপ্তানি পণ্যের জন্য একটা অগ্রাধিকার বাজার পাওয়া, এটি আগামী দিনে আমাদের রপ্তানি খাতের বিকাশের জন্য একটা বড় মাইলস্টোন হবে। Now it is up to companies who really interested in investing in Bangladesh. Now they can fully use this infrastructure that we built. এক বছরের মধ্যে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের বিচার শেষ করতে চায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর জানান, স্বচ্ছ, নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মান বজায় রেখে বিচার হচ্ছে। মামলার তদন্তে নিরপরাধ কাউকেই আসামি করা হচ্ছে না। এখন পর্যন্ত দুটি ট্রাইব্যুনালে ৬টি মামলার রায়ে শেখ হাসিনা সহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তবে তাদের অধিকাংশই পলাতক। এ সময় শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে গণমাধ্যমকে সতর্ক থাকার কথাও বলেন চিফ প্রসিকিউটর। গণঅভ্যুত্থানের পর জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দুটি ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ৬টি মামলার রায়ে ১৬ জনকে মৃত্যুদণ্ড ও ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও অপর আসামিদের সাজা দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে।
জুলাইয়ের মামলাগুলোর অগ্রগতি নিয়ে মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জানান, আন্তর্জাতিক মান বজায় রেখে স্বচ্ছতার সাথেই চলছে বিচার কার্যক্রম। 1 থেকে 1.5 বছরের মধ্যে যে 6টা মামলার বিচার কার্য শেষ করতে আমরা পেরেছি, এটা আমি মনে করি যে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যেই এবং পাশাপাশি স্বচ্ছতা এবং নিরপেক্ষতার মধ্যে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে আমরা এই 6টি মামলার বিচার কার্য সম্পন্ন হয়েছে। এবং আমি মনে করি যে এর চেয়েও যদি দ্রুত আর বিচার কার্য করেন তাহলে এই বিচার নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিতে পারে। আরও বেশ কিছু মামলার রায় হবে শিগগিরই। 1 বছরের মধ্যে জুলাইয়ের মামলাগুলো শেষ করতে কাজ চলছে বলেও জানায় চিফ প্রসিকিউটর। যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, এই জুলাইয়ের মামলাগুলো খুব দ্রুততার সাথে আমরা ইনভেস্টিগেশন শেষ করে আমরা সম্ভাব্য আগামী 1 বছরের মধ্যে যাতে অন্তত জুলাইয়ের সমস্ত বিচার আমরা শেষ করতে পারি, সেই বিষয়ে আমরা একটা কমিটমেন্ট নিয়ে আমরা ইনভেস্টিগেশন এবং বিচার কার্যে আমরা কাজ করে যাচ্ছি। যারা ক্রসফায়ারের যে ঘটনা ঘটেছে সারা দেশে প্রায় 3000-এর অধিক, সেই মামলাগুলো আমরা ইনভেস্টিগেশন করছি, অনেকগুলো রিপোর্ট হয়েছে। এ সময় মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে গণমাধ্যমকে সতর্ক থাকার কথা বলেন চিফ প্রসিকিউটর। তার শুধু বিদ্বেষমূলক বক্তব্য যাতে প্রচার না হয়, আপনাদের উপরে একটা নিষেধাজ্ঞা আছে। 5 তারিখ আসুক না, আমরা 6টা-7টা পর্যন্ত ওয়েট করে দেখি না, তবে আমার কাছে তো মনে হয় সব জুট হয়। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাত পোহালেই দ্বার খুলছে বহুল প্রতীক্ষিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। বুধবার প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর শহীদ পরিবারের জন্য উন্মুক্ত থাকবে। সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে বৃহস্পতিবার থেকে। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী। অন্যদিকে আদালতের নির্দেশ অমান্য করে কোনো গণমাধ্যম পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। 2024-এর আন্দোলনের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কবে নাগাদ খুলবে তা নিয়ে অপেক্ষায় ছিল সাধারণ মানুষ। অবশেষে হতে যাচ্ছে সেই অপেক্ষার অবসান। মঙ্গলবার সচিবালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। মন্ত্রী জানান, বুধবার সকাল 9টায় জাদুঘরটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের প্রথম দিন শুধুমাত্র শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে জাদুঘর। প্রধানমন্ত্রী হিসেবে জুলাই স্মৃতি জাদুঘর মানে শুভ উদ্বোধন ঘোষণা করবেন এবং কালকে এই ঘোষণা পরপরই মানে আমাদের একটা আলোচনা সভা আছে এবং সেই আলোচনা সভা পরে ফলক উন্মোচন আছে। প্রথমে ফলক উন্মোচন, তারপরে জুলাই জাদুঘরের উদ্বোধন। তারা জানান, আগামী 6 আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে জাদুঘরের দরজা। অনলাইনে টিকিট কেটে প্রতিদিন নির্ধারিত সংখ্যক দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। টিকিটের মূল্য বড়দের জন্য 50 টাকা এবং শিশুদের জন্য 25 টাকা নির্ধারণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরে সাংবাদিকদেরকে আমরা একটা এক্সক্লুসিভ টাইম দেবো, কারণ আমরা চাই তারা এটার উপরে রিপোর্ট করে মানুষের কাছে এটা ছড়িয়ে দেন এবং আমরা প্রথম দিনটা শহীদ পরিবারের জন্য আমরা এক্সক্লুসিভলি রিজার্ভ করতে চাইছি। এরপর থেকে এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এদিন সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়েও আলাদা কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, কোনো গণমাধ্যম আদালতের নির্দেশ অমান্য করে পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। আমরা আগের বার একটা সতর্কতা দিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনাদের মানে যারা করেছেন তাদের ব্যাপারে। সরকারের কাজ হচ্ছে আদালতে যে সিদ্ধান্ত আছে সেটা এক্সিকিউটেড হচ্ছে কিনা। সরকার তো এক্সিকিউটিভ, সেটা ব্যাপারে ব্যবস্থা নেবে। আওয়ামী লীগের সক্ষমতা নেই উল্লেখ করে পলাতক শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য আস্ফালন ছাড়া আর কিছুই নয় বলেও মন্তব্য করেন তিনি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বিদ্যুতের ভুতুরে বিলে অতিষ্ঠ সাধারণ মানুষ। তারা বলছেন, একদিকে লোডশেডিংয়ের নাভিশ্বাস, অন্যদিকে ব্যবহারের দ্বিগুণ বিলের খরচ। সব মিলিয়ে ত্রাহি অবস্থা। এমন পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি চান তারা। তবে বিদ্যুৎ বিভাগের দাবি, বাড়তি বিল নিয়ে অধিকাংশই তথ্য বিভ্রাট। বোঝারও ভুল আছে কারো কারো, বলেছেন প্রতিমন্ত্রী।
সমস্যা সমাধানে পরামর্শ দিয়েছেন প্রমাণসহ বিদ্যুৎ অফিসে অভিযোগের। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখব, তবে তার আগে রাজধানীর আফতাবনগরে জুলাইয়ের পরম্পরা শীর্ষক আলোচনা সভায় এই মুহূর্তে কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আমরা আহ্বান জানাবো যে অতীত থেকে শিক্ষা নিন। জুলাই এখনো অতীত হয় নাই, বর্তমান, সেই বর্তমান থেকে শিক্ষা নিন এবং বিশেষত ছাত্র সমাজের সাথে আপনারা লাগতে আইসেন না। ছাত্রদেরকে নির্বিঘ্নে পড়াশোনা করতে দিন। সুস্থ রাজনৈতিক ধারা বিশ্ববিদ্যালয়গুলোতে গড়ে উঠুক এবং এদেশের ছাত্রদের, তরুণদের বড় দাবি হচ্ছে কর্মসংস্থান। আপনাদের ম্যানিফেস্টোতেই ছিল 18 মাসে 1 কোটি কর্মসংস্থান নিশ্চিত করবেন। তো এই কর্মসংস্থান 5 মাস গিয়েছে, আরো 5 মাস যাবে। কর্মসংস্থান কতটুক হবে এটা আমরা দেখে নেব, আপনারা কতটুকু কর্মসংস্থান করতে পারতেছেন। তো কর্মসংস্থান নিশ্চিত না হলে এই যে পাবলিক বলি, প্রাইভেট বলি, এত শিক্ষার্থী, তাদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে না। এদেশের তরুণদের মধ্যে যে সৃজনশীলতা আছে, বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, তারা উদ্যোক্তা হতে চায়, কাজের সন্ধান চায়, সেইটা এই রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। আর না হলে আমাদের তরুণরা হতাশ হয়ে বিদেশ চলে যাবে, বেকার জীবন লাভ করবে। আমরা যদি তরুণদের এই শক্তিটা, এই জুলাইয়ের তরুণদের শক্তিটাকে দেশ গঠনে কাজে লাগাতে পারি অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে, তবেই বাংলাদেশ এগিয়ে যাবে। আমি আবারও জাতীয় ছাত্র শক্তির যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন এবং অন্য যারা উপস্থিত হয়েছেন, আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন, যারা সেই সময় ভূমিকা পালন করেছেন, আমি আসলেই তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা সেই সময় ডিবি অফিসে ছিলাম, সেই সময় পালিয়েছিলাম, রাজপথে যাওয়ার মতো পরিস্থিতি আমরা পাই নাই, কিন্তু আপনারা সাহস দেখিয়ে সেই সময় রাজপথকে দখলে রাখতে পেরেছিলেন বলে 5ই আগস্ট ঘটেছিল। দর্শক, কিছুক্ষণ আগেই বলছিলাম বিদ্যুতের ভুতুরে বিলে অতিষ্ঠ সাধারণ মানুষ। তারা বলছেন একদিকে লোডশেডিং এর নাভিশ্বাস, অন্যদিকে ব্যবহারের দ্বিগুণ বিলের খরচ, সব মিলিয়ে ত্রাহি অবস্থা। এমন পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি চান তারা। তবে বিদ্যুৎ বিভাগের দাবি, বাড়তি বিল নিয়ে অধিকাংশই তথ্য বিভ্রাট, বোঝারও ভুল আছে কারো কারো, বলেছেন প্রতিমন্ত্রী। সমস্যা সমাধানে পরামর্শ দিয়েছেন প্রমাণ সহ বিদ্যুৎ অফিসে অভিযোগের। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে জানতে চেয়েছিলাম কার কার বিদ্যুৎ বিল অস্বাভাবিক রকমের বেশি আসছে। জবাবে যারা কমেন্ট করেছেন তাদের প্রত্যেকেই জানিয়েছেন মিটারের ধরন যাই হোক না কেন, অর্থাৎ প্রিপেইড মিটার অথবা সনাতনী মিটার, সব ক্ষেত্রেই বিদ্যুৎ বিল এই মাসে যেটি এসছে সেটি গত মাসের চেয়ে প্রায় দ্বিগুণ, কারো কারো দ্বিগুণের কাছাকাছি, আবার কারো বা দ্বিগুণের চেয়েও বেশি। 1 জুন থেকে বেড়েছে বিদ্যুতের দাম, গ্রাহক পর্যায়ে তা প্রায় 17%। ফলে জুলাইয়ে যে বাড়তি বিল গুনতে হবে তা আগে থেকেই জানা। যেমন ইস্কাটনের এক বাসায় মে মাসে বিল ছিল 4136 টাকা, জুনে তা গুনতে হয়েছে 11,919 টাকা। আবার মতিঝিলে 6,409 টাকার বিল এক লাফে পরের মাসে হয়ে গেছে 19,000-এরও বেশি। আর 2,729 টাকা বিল আসে যে ছোট্ট পরিবারে, তাদের বিল কেন 1 মাসের ব্যবধানে 6,000 টাকার বেশি আসলো সেই রহস্য আসলেই অজানা। মে মাসে এসেছে 4,415 টাকা, আবার জুন মাসে চলে আসলো বিলটা ঠিক 10,754 টাকা। মে মাসে বিদ্যুৎ বিল আসছে 5,000-5,500 টাকা। জুন মাসে সেই সাশ্রয় হওয়ার পরেও দেখা যাচ্ছে 9,500 টাকা বিল এসে গেছে। আগে তো 6-7 হাজার টাকা বিল আসতো, কিন্তু লাস্ট 2 মাস ধরে দেখছি বিল আসে 11 থেকে 12,000 টাকা। এটা আমাদের জন্য অস্বাভাবিক। এদিকে কুড়িলের কামাল হোসেনের বরাবরই বিল আসতো 6,000 টাকার মতো, সেটি হুট করেই এ মাসে হয়ে গেছে 13,000 টাকারও বেশি। কেবল রাজধানী নয়, সারা দেশেই একই চিত্র। ঢাকার পাশের 2 জেলা মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জেও এমন অস্বাভাবিক বিল এসেছে অনেকের। পিডিবি থেকে পল্লী বিদ্যুৎ কিংবা ডেসকো, ডিপিডিসি, নেসকো, ওজাপাটিকো সব সংস্থার গ্রাহকেরই বেহাল দশা। এই মাসে বিল আছে 3,000 টাকা, 3,000 টাকা বিল অর্ধ বাইরে আছে। বিদ্যুৎ কম থাকলে তো বিল কম আসার কথা, সেই অনুযায়ী আস্তে আস্তে মাসের পর মাস যেমন বিদ্যুৎ বিল 200-300 করে বাড়তে আছে। ভূতরে বিল সহ এই অতিরিক্ত লোডশেডিং বন্ধ হোক।
সোমবার রাতে অতিরিক্ত বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে বিভ্রান্তি রোধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছিল বিদ্যুৎ বিভাগ। যদিও ঘণ্টা না পেরুতেই কঠোর ব্যবস্থার বদলে দায়িত্বশীল আচরণের অনুরোধ জানায় সরকার। অবশ্য এখনও বাড়তি বিলের অধিকাংশ অভিযোগই মানতে নারাজ মন্ত্রণালয়। ম্যাক্সিমামই কিছুটা তথ্য বিভ্রাট আছে, ঠিক আছে, বোঝার ত্রুটি আছে। আমরা ইমিডিয়েটলি আমরা সেটা অ্যাড্রেস করছি। তারপরে যদি কেউ আছে নিকটবর্তী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করবে, আমাদের কর্মকর্তাদেরকে সেভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে এবং এটা আমরা এই ব্যাপারে আন্তরিক। যে কোনো ধরনের ইস্যু আমরা সেটা রিজলভ করতে আমরা রেডি। আমাদের কিন্তু ইনস্ট্রাকশন স্ট্যান্ডিং, যদি কারোর এরকম কোনো সংকট থাকে সে উইথ দি ডকুমেন্টস সেই করুক, আমরা অবশ্যই এটা রিজলভ করব, সেটা কিন্তু কন্টিনিউ করছে। সাধারণ মানুষের প্রত্যাশা, সংকট সমাধানে দ্রুত, কার্যকর ও আন্তরিক উদ্যোগ নেবে সরকার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। কৃষক কার্ডের জন্য আগামী ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষকের অধিকার নিশ্চিত করতে যাচাই বাছাইয়ের মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়ন করতেও বলেন তিনি। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড সম্পর্কিত এক সভায় সংশ্লিষ্টদের তিনি এ বিষয়ে নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা দেন, ছবি ও কিউআর কোড সংবলিত এই কার্ডে কৃষকের পরিচয় ছাড়াও কৃষি উৎপাদন, সরকারি সহায়তা এবং কৃষি বাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকতে হবে। সংশ্লিষ্টদের এ বিষয়ে বিবেচনায় রেখে কার্ড তৈরির নির্দেশ দেন তিনি। সভায় জানানো হয়, ইতোমধ্যে কৃষকদের ব্যাংক হিসাব খোলার কার্যক্রম শুরু হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে পর্যায়ক্রমে কৃষকদের হাতে কার্ড তুলে দেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য কিংবা উস্কানিমূলক প্রচারণা বন্ধে কঠোর হবে সরকার। প্রোপাগান্ডা ছড়ানো কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, অপতৎপরতা বন্ধে মেটা, গুগল সহ সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম কর্তৃপক্ষের সাথে বৈঠক করবে। দুপুরে আগারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে বিভ্রান্তিকর তথ্য দিয়ে সাজানো কন্টেন্ট। বাকস্বাধীনতার সুযোগে এসব কন্টেন্ট ছড়িয়ে সামাজিক উত্তেজনা তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। এসব গুজব, প্রোপাগান্ডা প্রতিরোধে কঠোর হবে সরকার। মঙ্গলবার আইসিটি টাওয়ারে সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি 2026-30-এর প্রাথমিক খসড়া উপস্থাপন অনুষ্ঠানে টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, বাকস্বাধীনতার নামে কাউকে উস্কানিমূলক প্রচারণা চালাতে দেওয়া হবে না। যদি উস্কানিমূলক কিছু থাকে, হয়তোবা ওইসব কন্টেন্টগুলি উনি সহায়তা পারেন, কিন্তু পার্সোনাল অ্যাসিস্ট্যান্স যেগুলি হয় ওগুলি সহজে ওনারা ছাড়তে পারেন না। আমরা যারা স্টেক হোল্ডার আছেন, যারা সোশ্যাল মিডিয়া চালান, তাদের কাছে আমরা অনুরোধ করব, আমরা তাদেরকে নিয়ে বসবো। অনুষ্ঠানে বাংলাদেশের ব্যাংক ও আর্থিক খাতের সাইবার নিরাপত্তার দুর্বলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমি আমার কর্মস্থলে 6টা টিম করলাম, আইসিটি টিম নিয়ে ব্যাংকের একটা সিচুয়েশন অ্যাসেস করার জন্য। এর মধ্যে 2-1টা এমন ফাইন্ডিংস আসলো যে এগুলো দিয়ে অনেক বড় বড় ওই ব্যাংকের অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে। তা আমাকে খুব উদ্বেগের সাথে থাকতে হয় যে এই জিনিসগুলো নিয়ে। ব্যাংকের পাশাপাশি সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সাইবার নিরাপত্তা একেবারে প্রাথমিক পর্যায়ে আছে বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। ডাটা নিরাপত্তায় বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও বিনিয়োগের আহ্বান জানান তিনি। গভর্নমেন্ট সেক্টরে আমাদের সাইবার সিকিউরিটি অনেক উন্নতি করতে হবে। আমাদের বেসিক ইমেল থেকে বলেন, সরকারি ডেটা থেকে বলেন, ইন্টার গভর্নমেন্টাল ইন্টার মিনিস্ট্রিয়াল কোঅপারেশন থেকে বলেন, আই ফিল যে আমরা মানে একেবারে প্রাইমারি পর্যায়ে আছি। ইটস গুড যে উই স্টার্টেড দিস জার্নি, বাট উই হ্যাভ এ লং ওয়ে টু গো। অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর সাইবার নিরাপত্তার রেটিংয়ের জন্য CIRS এবং NRS সিস্টেম কার্যক্রমের উদ্বোধন করেন টেলিযোগাযোগ মন্ত্রী। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকে গত 4 বছরে 20% প্রবৃদ্ধি নিয়ে দেশের মোট গ্রাহকের 2/3 এখন রবির ঘরে। ফলে এই সময়ে অপারেটরটি কর পূর্ব আয় বেড়েছে 50%। একই সময়ে প্রতিষ্ঠানটির ডেটা খাত থেকে
আয় বেড়েছে 44%। মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানানো হয়। বর্তমানে রবির মোট গ্রাহকের মধ্যে 79% মোবাইল ইন্টারনেট ব্যবহার করছে, যাদের মধ্যে 91%ই 4G প্রযুক্তিতে সংযুক্ত। এজন্য 1.5% নেটওয়ার্ক সম্প্রসারণের ফলে বিনিয়োগ বেড়েছে 3.4%। বিনিয়োগকারী পর্যায়েও লভ্যাংশ বেড়েছে 1.8%। নেটওয়ার্ককে এআই এর ব্যবহার ও ধারাবাহিক নেটওয়ার্ক উন্নয়নের ফলে প্রতিষ্ঠানটি শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে বলেও জানান রবি সিইও। দক্ষিণখানে দন্ত চিকিৎসক সারা রোকসানা পিনু হত্যা মামলায় নতুন মোড়। গ্রিল কাটা জানালার কাছে পাওয়া জুতার ছাপের সূত্র ধরে গ্রেফতার করা হয়েছে নিহতের স্বামীকে। পুলিশ বলছে হত্যাকাণ্ডে স্বামীর সম্পৃক্ততার সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে নিহতের স্বজনদের দাবি, এই হত্যার আশঙ্কার কথা আগেই জানিয়েছিলেন পিনু। বিস্তারিত জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। গত বৃহস্পতিবার বিকেলে দক্ষিণখানের বাসা থেকে সারা রোকসানা পিনুর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ও নিহতের স্বামী জানিয়েছিল বাসার গ্রিল কেটে ভেতরে ঢুকে দুর্বৃত্তরা তার স্ত্রীকে হত্যা করে এবং ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। তবে তদন্তের এক পর্যায়ে গ্রিল কাটা জানালার ভেতরের বারান্দায় একটি জুতার ছাপ পান সিআইডির সদস্যরা। পরে বাসা থেকে উদ্ধার করা এক জোড়া জুতার সঙ্গে সেই ছাপের মিল পাওয়া যায়। পুলিশ জানায় জুতাটি ছিল নিহতের স্বামী সোহেল রানার। এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বোন সারা সুলতানা পলি অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। মামলার তদন্তে সন্দেহভাজন হিসাবে সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালত তাকে 2 দিনের রিমান্ডে নেয়ার নির্দেশ দেন। তবে নিজেকে নির্দোষ দাবি করেছেন অভিযুক্ত সোহেল রানা। পায়ের ছাপটা আসলে কার? পায়ের ছাপ বলতে পেয়েছে হচ্ছে জুতার ছাপ। জুতার ছাপ কোনোভাবেই আমার হতে পারে না, কারণ যেহেতু আমি জড়িত না। এটা আমি পুনরায় তদন্তের জন্য আবেদন করতেছি। এদিকে পুলিশ বলছে সোহেল রানা তাদের হেফাজতে রয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তিনি এই হত্যার দায় স্বীকার করেননি। একটাই মাত্র জুতার ছাপ, যদি এখানে কয়েকজন আসতো বা তাদের কয়েকটা ছাপ পাওয়া যেত, তাহলে ভিতর জিনিসটা মানে একটু কোশ্চেন, এটা এরাইজ মানে আমাদের কাছে কোশ্চেন হয়ে দাঁড়াইছে যে বিষয়টা, যে জুতার ছাপটা বাইরে কেন, ভিতরে কেন, বাইরে কেন জুতার ছাপ নাই? জুতার ছাপটা তো ওনার হাজবেন্ডেরই। অন্যদিকে নিহতের স্বজনদের অভিযোগ, ডাকাতির নাটক সাজিয়ে পিনুকে হত্যা করেছেন তার স্বামী সোহেল রানা। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর সর্বোচ্চ বিচার দাবি করেছেন তারা। তার শাস্তি হবে মৃত্যুদণ্ডই, তো একজনকে হত্যা করলে তো সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সেই মৃত্যুদণ্ডটাই আমি দেখতে চাই। জানা গেছে সোহেল রানা উত্তরা পশ্চিম থানা এলাকার 7 নম্বর সেক্টরের একটি ডেভেলপার প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। পরিবেশ অধিদপ্তরের আইন অনুযায়ী নারায়ণগঞ্জের নয়াপুরে কয়েল ফ্যাক্টরি স্থাপনের জন্য শারমিন কেমিক্যাল ওয়ার্কার্সকে ছাড়পত্র না দেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিক ও কথা সাহিত্যিক শাহনাজ মুন্নি। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 4 বছর তদন্ত করে শারমিন কেমিক্যাল ওয়ার্কার্স এর অবস্থানগত ছাড়পত্র বাতিল করেছিল পরিবেশ অধিদপ্তর, কিন্তু সম্প্রতি কয়েল ফ্যাক্টরিটি আবারও আপিল কর্তৃপক্ষের মাধ্যমে ছাড়পত্র পাবার চেষ্টা করছে। আগামী 6 আগস্ট মন্ত্রণালয়ের আপিল কর্তৃপক্ষ এই শুনানি গ্রহণ করবেন। এটি স্থাপিত হলে বিষাক্ত দূষণে এলাকার কেউ বসবাস করতে পারবে না বলে মন্তব্য করেন শাহনাজ মুন্নি। রাজশাহী অঞ্চলে কৃষি উদ্যোক্তাদের জন্য 3000 কোটি টাকার তহবিল রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। সকালে রিজিওনাল কনফারেন্স অন এগ্রো প্রসেসিং বিষয়ক অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান। উপদেষ্টা বলেন, 5 থেকে 9% সুদে উদ্যোক্তারা ঋণ নিতে পারবে। কৃষি চর্চার মাধ্যমে উৎপাদিত পণ্য বিদেশে রফতানি করার উদ্যোগও নেওয়া হবে। ডিসেম্বর থেকে বন্ধ কারখানা খুলে দেওয়া হবে। এতে করে কর্মসংস্থানের সুযোগ পাবে সাধারণ মানুষ। এ সময় তিনি উদ্যোক্তাদের ঋণ গ্রহণের আহ্বান জানান। নতুন নিয়োগ পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলদের সাথে নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। শ্রদ্ধা নিবেদন শেষে অ্যাটর্নি জেনারেল বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পরিচয় সব দল ও মতের ঊর্ধ্বে। আইনজীবীরা সবসময় এই দুজন ব্যক্তির অবদান স্মরণ করবে। অপতথ্য বা মিথ্যা তথ্য দিয়ে যেন দেশের অগ্রযাত্রা কোনোভাবে ব্যাহত না হয়, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এছাড়া মহান মুক্তিযুদ্ধে শহীদদের
পাশাপাশি 24-এর গণ অভ্যুত্থানে নিহতদের স্মৃতির প্রতিও গভীর শ্রদ্ধা জানান অ্যাটর্নি জেনারেল। আমাদের মূল মন্ত্র হবে সততা, আমাদের অন্যতম তন্ত্র হবে আমাদের গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচারের প্রতি আমাদের অঙ্গীকার এবং পাশাপাশি আমাদের পেশাদারিত্ব। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তাদের অংশগ্রহণে সম্মেলনী অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটিতে। নগরের আরেফিন নগর ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সম্মেলনীতে শিক্ষা, ব্যাংকিং ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 3 বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন সাউদার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী এবং আব্দুস সালাম। অনুষ্ঠানে শিক্ষার গুণগত মান উন্নয়নে গৃহীত পদক্ষেপ তুলে ধরেন বক্তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নেত্রকোনায় খাল খননে শ্রমিকদের মজুরির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ঘেরাও কর্মসূচি করেছেন শ্রমিকরা। দুপুরে দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালিত হয়। 3 ঘণ্টা ব্যাপী কর্মসূচিতে অচল হয়ে পড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়। ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন ইউএনও। আন্দোলনকারীরা জানায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম 10% টাকা দাবি করলে তারা অস্বীকৃতি জানায়। এরপর নির্ধারিত সময় পেরিয়ে গেলেও টাকা পরিশোধ করা হয়নি। শ্রমিকরা আরও জানায়, 40 দিনের 2টি কর্মসৃজনের খাল খনন প্রকল্পের 1,15,60,00,000 টাকা বকেয়া বিল এখনও দেয়া হয়নি। প্রকল্পের মেয়াদ শেষ হলেও কর্মকর্তারা অজুহাত দিচ্ছেন। অবরোধের 3 ঘণ্টা পর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এ আওয়াল শ্রমিকদের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করেন। দর্শক, এই ছিল সব খবরের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।